কাছেই একদিন বা দুদিনের ছোট্ট ছুটিতে উইকেন্ড ডেস্টিনেশনের কথা মাথায় এলেই দীঘার পর যে জায়গাটার কথা মনে পড়ে সেটা হলো মন্দারমণি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মন্দারমণি ভ্রমণের যাবতীয় ডিটেলস। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। কলকাতা থেকে মন্দারমণির দূরত্ব 171 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে মোটামুটি 4 ঘন্টা মতো। দীঘাগামী যে কোনো বাস অথবা ট্রেনে করেই কিন্তু মন্দারমণি পৌঁছে যাওয়া যায়। আমরা ব্যারাকপুর স্টেশন থেকে বাস ধরেছিলাম। আমরা অনলাইনে মণিকাঞ্চনের বাস আগে থেকেই বুক করে রেখেছিলাম। সকাল সকাল বৃষ্টি মাথায় করে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের বাস আসেনি, বাসটা আসবে। আমাদের আগের বাসটা এসছে ওখানে। আমাদের বাসের টাইম ঠিক সকাল 7টায়। আমরা ওয়েট করছি এখানে। একদম সঠিক টাইমে 7টার সময় কিন্তু বাস এসে হাজির। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি মাথায় করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। দেখা যাক আগে গিয়ে ওয়েদার কেমন পাওয়া যায়। মণিকাঞ্চনের বাস কিন্তু বেশ ভালোই হয়। আমার এর আগের দীঘার ব্লগেও কিন্তু আপনাদের সাথে এই বাসের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। এই বাসগুলো এসি 2:3 সিটার হয়। সিট বেশ কমফোর্টেবল আর পা রাখার জন্য সামনে কিছুটা জায়গা থাকে। 4 ঘন্টার জার্নির জন্য কিন্তু বেশ ভালোই। ব্যারাকপুর থেকে মন্দারমণি পর্যন্ত আমাদের টিকিটের ভাড়া পড়েছিল 375 টাকা। এই বাস কিন্তু হাওড়া স্টেশন এবং এসপ্ল্যানেড থেকেও ছাড়ছে। সেখান থেকে হয়তো টিকিটের মূল্যটা একটু আলাদা হতে পারে। এই বাসই দীঘা পর্যন্ত যাচ্ছে। দীঘার আগে চাউলখোলা বলে একটা জায়গা আছে, যেখানে আমাদের নেমে যেতে হবে মন্দারমণি যাবার জন্য। কল্যাণী টু দীঘা এই বাসটা কল্যাণী থেকে ছাড়ছে এবং মাঝখানে কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর স্টেশন, সোদপুর, ডানলপ, কাঁথি, চাউলখোলা, রামনগর হয়ে সোজা চলে যাচ্ছে দীঘা। আমরা কিন্তু অত দূর যাব না, আমরা চাউলখোলাতেই নেমে পড়ব। এছাড়া আপনারা যদি ট্রেনে আসতে চান তাহলে আপনাদের হাওড়া থেকে সকাল 6:45 তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে হবে, যেটা দীঘা পৌঁছায় 10:05। কিন্তু মন্দারমণি যেতে গেলে আপনাকে তার আগেই কাঁথি স্টপেজে নেমে পড়তে হবে। এছাড়া প্রত্যেক শনিবার হাওড়া থেকে সকাল 7:50 ছাড়ছে পাহাড়িয়া এক্সপ্রেস। সেটা দীঘা পৌঁছচ্ছে 11:55। এই ট্রেনেও যদি আপনারা যান তাহলেও কিন্তু আপনাদের দীঘার আগেই কাঁথিতে নেমে পড়তে হবে মন্দারমণি যাওয়ার জন্য। কাঁথি থেকে মন্দারমণির দূরত্ব 17 কিলোমিটার। এছাড়াও প্রাইভেট গাড়ি, ওলা, উবেরও রয়েছে মন্দারমণি পৌঁছানোর জন্য। ব্যারাকপুর থেকে ঠিক 7টা নাগাদ আমাদের বাস ছেড়েছিল আর 8:43 মানে 8:45 নাগাদ আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। কোলাঘাটে 15 থেকে 20 মিনিটের জন্য হল্ট দেওয়া হয়। এখানে চাইলে আপনি ব্রেকফাস্ট করতে পারেন, চা খেতে পারেন। খুব বেশি সময় কিন্তু দেওয়া হয় না। পাশেই ওয়াশরুম আছে, সেখানেও যেতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্টের খুব বেশি অপশনও কিন্তু এখানে থাকে না। ডিম টোস্ট, কেক, ঘুগনি, মুড়ি এইসব কিন্তু এখানে পেয়ে যাবেন। আমরা হালকা একটু টিফিন করে আবার বাসে উঠে পড়লাম এবং এরপর বাস কিন্তু আর কোথাও দাঁড়াবে না, সোজা চাউলখোলায় আমাদের নামাবে। কখনো বাইরের সৌন্দর্য দেখতে দেখতে, আবার কখনো বাসের মধ্যে চালানো সাউথের মুভি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চাউলখোলা। ঠিক 11টা নাগাদ বাস আমাদের চাউলখোলায় নামিয়ে দিল। চাউলখোলা থেকে মন্দারমণির আপনার বুক করা রিসর্ট পর্যন্ত যাওয়ার জন্য প্রচুর গাড়ি, টোটো, অটো সব কিছুই কিন্তু পাওয়া যায়। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি, প্রপার মন্দারমণিতে কিন্তু কোনো এটিএম নেই। যদিও আজকাল সব কিছুই অনলাইনে হয়, তবুও যদি ক্যাশ টাকার দরকার হয় তাহলে কিন্তু এই চাউলখোলাতে একটা এটিএম রয়েছে। এখান থেকে আপনারা কিছু টাকা তুলে নিয়ে সাথে রাখতে পারেন। চাউলখোলা থেকে আমরা যাচ্ছি এখন পেঙ্গুইন রিসর্টে। এটা আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। আমরা তো একটা গাড়ি করে নিয়েছি আর এখান থেকে কিন্তু অটো আর টোটোও যায়। মোটামুটি টোটো অটোর ভাড়া 150 টাকা মতো পড়ে আর গাড়িতে আমাদের লাগছে 250 টাকা।
চাউলখোলা থেকে আপনি যদি টোটো অথবা অটো বা ট্রেকারে করে পৌঁছান রিসর্টে, তাহলে আপনাদের সময় লাগবে 20 থেকে 25 মিনিট মতো। আর গাড়িতে একটু কম সময় লাগে, মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমরা পেঙ্গুইন বিচ রিসর্ট আগে থেকেই বুক করে রেখেছিলাম। উইকেন্ড ছিল বলে আমরা কিন্তু কটেজগুলো পাইনি, আমরা ওপরের রুম পেয়েছিলাম। রুমে যাওয়ার আগে চলুন রিসেপশনটা আপনাদের একটু দেখিয়ে দিই। রিসর্টে ঢুকেই ডান দিকেই পড়বে রিসেপশন। এই হলো রিসেপশন এরিয়া। এখানে সব রুলস লেখা রয়েছে। চেক ইন টাইম 12টা, চেক আউট 10:30, সাথে এসির ব্রেকআপ টাইমও লেখা রয়েছে। রিসেপশনে আপনারা যতজন আসবেন প্রত্যেকের আইডি প্রুফের জেরক্স কপি জমা দিতে হয়। এছাড়াও সুইমিং পুল সংক্রান্ত কিছু রুলসও ওনারা এখানে বলে দেন। যদি আপনাদের থাকে একবার দেখিয়ে নেবে, যদি না থাকে আমাদের কাছে রেন্টে পাবেন বা মার্কেট থেকেও আনতে হবে। সিনথেটিক কস্টিউম ছাড়া পুলে অ্যালাউ নেই। সকাল 9টা থেকে 2টো অবধি পুলটা খোলা, বিকেল 4টা থেকে 8টা অবধি। দুটো পর্যন্ত গাড়ি এই সুইমিং কস্টিউম রেন্টে নেন, সেটাতে পার কস্টিউম 100 টাকা চার্জ। রিসর্টে ঢুকে প্রথমেই রয়েছে রিসেপশন এবং রেস্টুরেন্ট। তার পাশেই যেটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলিয়ে রয়েছে রুম। তারও এই পাশে চলে এলে লাইন দিয়ে রয়েছে কটেজ এবং কটেজের পাশেই রয়েছে সুইমিং পুল। কটেজগুলো সুইমিং পুলের একেবারে পাশে হওয়ায় আর গ্রাউন্ড ফ্লোরে হওয়ায় এর ডিমান্ড কিন্তু খুবই বেশি। তাই কটেজে থাকতে হলে মোটামুটি 1 থেকে 1.5 মাস আগে বুক করে দিলে ভালো হয়। আমরাও কটেজগুলো বুক করতে চেয়েছিলাম, কিন্তু একটাই মাত্র কটেজ ফাঁকা ছিল বলে আমরা বুক করতে পারিনি। কটেজের পাশেই রয়েছে সুইমিং পুল, আর সুইমিং পুলের একদম পাশেই দেখুন এখান থেকেই দেখা যাচ্ছে সমুদ্র। এখানে সুইমিং পুল ব্যবহারের সব নিয়মগুলো লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আমাদের রুমে তো যাব, তার আগে চলুন কটেজের একটা রুম আপনাদের দেখিয়ে দিই। কটেজের রুমগুলো কিন্তু রিসর্টের রুমগুলোর থেকে অনেকটাই বড়। ওইদিকে রয়েছে একটা কিং সাইজের বেড, ঢুকেই সামনেই রয়েছে সোফা, বসার জন্য চেয়ার রয়েছে। বেশ বড় রুমটা, ডেকোরেশনও খুব সুন্দর, দেখেই একেবারেই কিন্তু পছন্দ হয়ে যাবে। আমরা সবাই জানি মন্দারমণি কিন্তু একটু কস্টলি জায়গা। এই যে কটেজের রুমটা দেখছেন, এটার ভাড়া উইকডেজে থাকে 3.5 থেকে 4,000 টাকা, আর এটাই উইকেন্ডে হয়ে যায় 4.5 থেকে 5,000 টাকা। এইদিকে রয়েছে টিভি, ইলেকট্রিক কেটল রয়েছে, একটা ছোট ফ্রিজ রয়েছে, এদিকে আয়না রয়েছে, আর এই দিকে রয়েছে একটা বড় ওয়ার্ড্রব, এখানে আপনাদের লাগেজ রেখে দিতে পারেন। যদিও এসি রুমে এই মিনি ফ্রিজারগুলোর খুব একটা কাজ থাকে না, তবুও চাইলে কিছু রাখতে পারেন। ইলেকট্রিক কেটল এবং চায়ের কিটও দেওয়া রয়েছে। এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেশ বড় ওয়াশরুম, ঢুকেই সামনেই রয়েছে বেসিন, বড় একটা আয়না রয়েছে, এদিকে রয়েছে বড় একটা বাথ টাব। অনেক বড় স্পেশিয়াস বাথরুমটার সাথে গিজার, কোমোড সবই রয়েছে। এদিকে রয়েছে কিছু টয়লেট কিট। এবার চলুন আমরা যে রুমে ছিলাম সেই রুমগুলো আপনাদের দেখিয়ে দিই। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরের দুটো রুম নিয়ে, একটা রুম নাম্বার 304 আর একটা রুম নাম্বার 303। আমরা দুটো ফ্যামিলি ছিলাম, তাই দুটো রুম নিয়েছিলাম। 304 আর 303 কিন্তু প্রায় একই রকম। চলুন রুম নাম্বার 303টা আপনাদের দেখিয়ে দিই। ঢুকেই প্রথমেই ডান হাতে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটা পরে দেখাচ্ছি।
এদিকে রয়েছে বড় একটা কিং সাইজের বেড, খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। তবে এই রুমগুলো কিন্তু কটেজের থেকে ছোট। এদিকেও কিছু টয়লেট কিট রাখা রয়েছে। এর মধ্যে রয়েছে শাওয়ার ক্যাপ, ময়েশ্চারাইজার, একটা শ্যাম্পু রয়েছে, এটা আর একটা শ্যাম্পু। এর মধ্যে রয়েছে চিরুনি, মাজন ব্রাশের কিট রয়েছে একটা, আর একটা শেভিং কিট রয়েছে। এই রুমেও টিভি রয়েছে, ওদিকে একটা বড় আয়না আর ওয়ার্ড্রপ রয়েছে, বসার জন্য সোফা রয়েছে। সামনে একটা টেবিল রয়েছে, দুটো জলের বোতল দেওয়া রয়েছে, অলরেডি গ্লাসও দেওয়া রয়েছে। এদিকে বেশ বড় একটা আয়না রয়েছে, পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ যেখানে আপনারা লাগেজ রাখতে পারেন। বেশ সুন্দর রুমটা, ডাবল বেডরুম, কিন্তু বেডটা এতটাই বড় 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। এইদিকে রয়েছে ব্যালকনি, চলুন ব্যালকনিতে একটু যাওয়া যাক। ব্যালকনিতে দাঁড়িয়ে বা বসেই কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবেন। এটা আমি 303 নম্বর রুমের ব্যালকনি থেকে দেখাচ্ছি। একদম সামনে যে 301 নম্বর রুমটা আছে সেটা থেকে কিন্তু সমুদ্রটা আরো কাছে দেখা যায়। ওদিকে হলো এন্ট্রান্স, এই নিচে সোজা রাস্তা চলে গেছে, ওদিকে কটেজ এবং তারপরেই সমুদ্র। এই রুমগুলোর ভাড়া উইকডেজে থাকে 2,500 থেকে 3,000, আর উইকেন্ডে হয়ে যায় 3,500 থেকে 4,000 টাকা। এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম কিন্তু কটেজের মতো অত বড় নয়, দেখতেই পাচ্ছেন, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, ওদিকে কোমোড রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে, মোটামুটি ঠিকঠাক। রুম ট্যুর হয়ে গেছে, এরপর রুমে কিন্তু আর কোনো কাজ নেই, সোজা চলে যাব সুইমিং পুলে, এবং পারলে সমুদ্রে জল যদি কম থাকে সমুদ্র থেকেও একটু ঘুরে আসব। এখানে সুইমিং পুল ব্যবহার করার কিছু রুলস আছে। আপনি কটনের কোনো রকম জামা কাপড় পরে এখানে নামতে পারবেন না, সিনথেটিক হলে অ্যালাউ আছে, নতুবা ওনাদের থেকে কস্টিউম নিয়ে কিন্তু আপনাকে পুলে নামতে হবে। কস্টিউম যদি সিঙ্গেল পিস নেন তাহলে 100 টাকা, আর গেঞ্জি আর প্যান্ট যদি নেন তাহলে 100, 200 টাকা। আর যে কস্টিউম আপনারা সকালবেলা নেবেন, আপনারা যদি সন্ধেবেলা আবার পুলে নামেন তাহলে কিন্তু সেই কস্টিউম পরে আবার নামতে পারবেন না। আগে কস্টিউম ফেরত দিয়ে আবার নতুন করে কস্টিউম নিয়ে তারপরেই নামতে হবে। পুলের পাশেই এদিকে রয়েছে একটা রেইন ডান্সের জায়গা, এটা সব সময় কিন্তু ওনারা চালান না, রিকোয়েস্ট করলে তখন 1 ঘন্টার জন্য চালিয়ে দেন। দেখতেই পাচ্ছেন এর পাশেই একটা বসার জায়গা রয়েছে, আর তার পাশেই একদম রিসোর্টের গায়ে লেগে রয়েছে সমুদ্র। আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ার ছিল, তাই সমুদ্রের জল এত বেড়ে গেছে এবং একদম রিসোর্টের গায়ে এসে ধাক্কা মারছে। যথারীতি আমরা যে ড্রেস নিয়ে গিয়েছিলাম ওনারা সেগুলো অ্যালাউ করেননি, তাই ওখান থেকে আমাদের ড্রেস ভাড়া করতে হয়েছে। সেই ড্রেস পরেই আমরা পুলে নেমেছিলাম। পুলের টাইম সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এর মাঝখানে কিন্তু পুল বন্ধ থাকে।
ঘন্টা 3 পুলে হুড়োহুড়ি করার পর যখন পেটে ছুঁচোয় ডন মারতে শুরু করলো, তখন রুমে চলে এলাম। এই হলো মেনু কার্ড। এখানে কিন্তু সব খাবারের একদম লিস্ট দেওয়া রয়েছে এবং দামও দেওয়া রয়েছে। আপনারা চাইলে একটু পজ করে করে দেখে নিতে পারেন। সব খাবারের দামটা কিন্তু আমার ঠিক মনে নেই। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, সাথে ছিল কাতলা মাছ আর চিংড়ির মালাইকারি। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। খাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ ফ্রেশ ছিল, গরম গরম সার্ভ করছিলেন এবং টেস্টও দারুণ ছিল। লাঞ্চ সেরে ব্যালকনিতে বসে সমুদ্র দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেল। বিকেলবেলা বিচ ধরে হাঁটতে পারেন অথবা চলে আসতে পারেন সামনের মার্কেটে। আমরা একটা টোটো করে চলে এসেছিলাম। 10 মিনিট মতো সময় লেগেছিল এই মার্কেটে আসতে। একদম দীঘার মার্কেটের মতোই কিন্তু এই বিচ মার্কেটটা, তবে অত বড় নয়, ছোট কয়েকটা দোকান নিয়ে এই মার্কেটটা তৈরি। দাম কিন্তু অনেকটাই বেশি মনে হলো, তবে বিকেলবেলা টাইম পাসের জন্য একটু চলে আসতে পারেন। আর সুইমিং পুলে যদি স্নান করার জন্য জামা কাপড় কিনতে চান, তাহলেও এই মার্কেট থেকে পেয়ে যাবেন। তাতই আমরা কিছুক্ষণ মার্কেটটা ঘুরলাম, একটু চা খেলাম এবং তারপর আবার ফিরে গেলাম রিসর্টে। এখন মনে হয় ভাটা চলছে। দেখুন সমুদ্র কত দূরে চলে গেছে। আমরা যখন দুপুরে এসেছিলাম তখন কিন্তু একদম রিসর্টের ধারেই জল ছিল। সন্ধ্যের পর রিসর্টের আলোগুলো জ্বলে ওঠার পর দারুণ একটা মায়াময় পরিবেশ তৈরি হলো। বিকেল 4টে থেকে সন্ধে 8টা পর্যন্ত সুইমিং পুলে নামা যায়। সন্ধ্যের আলোতে সুইমিং পুলে স্নান করার একটা আলাদাই মজা। তবে আমরা কিন্তু সন্ধেবেলা নামিনি। সন্ধেবেলা আমরা বসে সমুদ্রের হাওয়া আর সমুদ্রের গর্জন উপভোগ করছিলাম। সন্ধেবেলা স্ন্যাক্সে আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া আর ক্রিস্পি চিকেন। বলাই বাহুল্য, টেস্ট কিন্তু দারুণ ছিল। প্লেট পকোড়া নিল 200 টাকা, 8টা পকোড়া ছিল, খুবই টেস্ট খুবই ভালো। আর অনেকটা করে কিন্তু মাংস রয়েছে ভেতরে, ভালো খেতে, মানে দাম অনুযায়ী মোটামুটি ঠিক আছে। রিসর্টের চারদিকে বসার জন্য নানান রকম ব্যবস্থা করা রয়েছে। সন্ধেবেলা আপনারা সেই সব জায়গায় বসে নিজেদের মতো সময় কাটাতে পারেন। এরপর মেয়ের বায়নায় ডিনারে আমরা নিয়েছিলাম চাইনিজ আইটেম। ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ডিনার সেরে কিছুক্ষণ ব্যালকনিতে বসে সমুদ্রের ঢেউ দেখে এবার চলে গেলাম শুতে। ঘুম ভাঙলো পরের দিন ভোরবেলা। ব্যালকনির ঠিক সামনের দিকটাই পূর্ব দিক। ভাবলাম সকাল সকাল খুব সুন্দর একটা সানরাইজ দেখবো,
কিন্তু মেঘের জন্য কিচ্ছু দেখতে পেলাম না। তারপর চলে এলাম আবার বিচে। এখন কিন্তু জল আরো অনেকটা দূরে চলে গেছে, অনেকটা জায়গা পুরো ফাঁকা পড়ে রয়েছে। তবে এই রূপটাও কিন্তু একদম অন্যরকম। বালির উপর সমুদ্রের জল পড়ে মনে হচ্ছে কেউ যেন জল ছবি এঁকে গেছে। সকালবেলা আজ কিন্তু জল অনেক কম। কাল যেরকম ভিডিওতে দেখিয়েছিলাম যে একদম আমাদের রিসর্টের গায়ে গিয়ে জলগুলো লাগছিল, আজকে দেখুন সমুদ্র কিন্তু অনেক পেছনে, অনেকটা পেছনে। এরপর আস্তে আস্তে জল বাড়তে লাগলো। কিছুক্ষণ ফটো তুলে রিলস বানিয়ে আবার আমরা ফিরে চললাম রিসর্টে। আমরা 5 জন ছিলাম, সবার জন্য আলাদা আলাদা ব্রেকফাস্টের অর্ডার করা হয়েছিল। ব্রেকফাস্টে ছিল ম্যাগি, আলুর পরোটা আর ছিল পুরি সবজি। আমি আলুর পরোটা খেয়েছিলাম, টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। ম্যাগি আর পুরি সবজির টেস্টটা কিন্তু আমি বলতে পারবো না। এখানে চেক আউট টাইম সকাল 10:30, কিন্তু 8টা সাড়ে 8টা থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। অগত্যা বৃষ্টিতে চাই ভরসা। বৃষ্টি দেখতে দেখতে চা খেতে খেতে রেডি হয়ে বসে রইলাম। বৃষ্টি একটু কমলে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। সমুদ্রে বৃষ্টি দেখার কিন্তু একটা আলাদাই মজা, বেশ ভালো লাগছিল। বৃষ্টির মধ্যে বেশ কিছুক্ষণ আমরা রিসর্টের একদম ধারে গিয়ে সমুদ্রের পাশে বসেছিলাম। এসেও ছিলাম বৃষ্টি মাথায় করে, আবার ফিরে চললাম বৃষ্টি মাথায় করে। এখানে চেক আউট টাইম 10:30 আর চেক ইন টাইম 12টা। মাঝের এই 1.5 ঘন্টার সময় ওনারা রুম ক্লিন করার জন্য রাখেন, তাই 10:30টার মধ্যেই কিন্তু রুম ছেড়ে দিতে হয়। এই ছিল আমাদের এবারের মন্দারমণি ঘোরার অভিজ্ঞতা। যে কোনো রকম কোয়ারিজ বা রুম বুকিংয়ের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। ফেরার সময়ও আপনাদের রিসর্ট থেকে টোটো, অটো অথবা গাড়ি করে চলে আসতে হবে চাউলখোলা, এবং চাউলখোলা থেকে বাস ধরে পৌঁছে যান নিজের নিজের গন্তব্যে। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। সবাই খুব ভালো